Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik English Teaching. আজ আমি তোমাদের সলভ করে দেখাবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 এর নিউ সিলেবাসে সেমিস্টার 1 এ যে তোমাদের লাস্ট পোয়েমটি আছে অর্থাৎ ডব্লিউবি ইয়েটস এর লেখা দ্য সেকেন্ড কামিং এই কবিতাটির সমস্ত এমসিকিউ। এর পাশাপাশি জানিয়ে রাখি শুধু এই পোয়েমটি বলে নয়, তোমাদের সেমিস্টার 1 এর প্রত্যেকটি লেসনের অর্থাৎ যে তিনটে প্রোজ আছে, তিনটে পোয়েম এবং শেক্সপিয়ারের তিনটে নাটক ওথেলো, ম্যাকবেথ এবং অ্যাজ ইউ লাইক ইট, এই প্রত্যেকটির এমসিকিউ কিন্তু আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এর পাশাপাশি জানিয়ে রাখি শুধু এমসিকিউ নয়, এই প্রত্যেকটা লেসন কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যাসহ পড়িও কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি উপরে আই বটনে, এবং তোমাদের ক্লাসের প্লেলিস্টে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো চলো আজকে আমরা দ্য সেকেন্ড কামিংয়ের এমসিকিউ করব। তো তার আগে কয়েকটা কথা বলে রাখি। দেখো, এমসিকিউ যেভাবে তোমরা দেখে অভ্যস্ত যে একটা প্রশ্ন থাকবে, চারটে অপশান থাকবে, সঠিক উত্তরটায় টিক দিতে হবে, আমি কিন্তু ওভাবে ভিডিওটা করিনি। আমি কি করেছি, কবিতাটার মেন যে ইম্পর্টেন্ট অংশগুলো আছে সেগুলো আমি এখানে লাইন বাই লাইন পয়েন্ট অনুযায়ী লিখিয়েছি। এতে হবে কি, যাদের কবিতাটা ইতিমধ্যে পড়া আছে তাদের একবার রিভাইজ হয়ে যাবে, আর যারা কবিতাটা এখনও পর্যন্ত একবারও পড়ুনি তারাও যদি এই ভিডিওটা দেখে নাও তাহলে কি হবে যে এর বাইরে থেকে কোনো এমসিকিউ আসবে না, তার সাথে কবিতারও একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে, কারণ ইম্পর্টেন্ট অংশগুলোই কিন্তু এখানে আমি পুট করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন বাই। দ্য সেকেন্ড কামিং কবিতাটা কার লেখা একটু আগেই বললাম, উইলিয়াম বাটলার ইয়েটস। ওনার নামের শর্ট ফর্মটা আমি বললাম। নাম্বার 2তে দেখো সেটাই লিখে দিয়েছি, ডব্লিউবি ইয়েটস ইজ অ্যান আইরিশ পোয়েট। মনে রাখবে যে উনি ছিলেন একজন আয়ারল্যান্ডের কবি। ডব্লিউবি ইয়েটস শর্ট ফর্ম, পুরো নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। নাম্বার 3, দ্য পোয়েম ওয়াজ কম্পোজড ইন। এই কবিতাটা কবে রচিত না 1919 সালে কিন্তু কবিতাটা কম্পোজড অর্থাৎ রচিত। নাম্বার 4, দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট প্রিন্টেড ইন। কবিতাটা প্রথম কোথায় প্রিন্ট করা হয় না দ্য ডায়াল। দ্য ডায়াল নামে একটা ম্যাগাজিনে কিন্তু প্রথম প্রিন্ট করা হয়। কবে? ঠিক তার পরের বছর, ইন 1920 সালে। তাহলে মনে রাখবে 1919 সালে লেখা হয়েছিল আর 1920 সালে দ্য ডায়াল ম্যাগাজিনে ছাপা হয়েছিল। নাম্বার 5, দ্য পোয়েম ওয়াজ ইনক্লুডেড অর পাবলিশড ইন। কিন্তু এই কবিতাটা প্রথম ওনার যে সংকলনে মানে যে কবিতার বইয়েতে এটাকে ইনক্লুড করা হয়েছিল প্রকাশিত করার জন্য, সেটা ছিল কিন্তু 1921, ঠিক তার পরের বছর। নাম্বার 6, দ্য সোর্স অফ দ্য পোয়েম ইজ। এই কবিতাটার উৎস কি না উৎস হচ্ছে দ্য বাইবেল। খ্রিস্টানদের যে হোলি বুক সেই বাইবেল থেকে নেওয়া হয়েছে, এবং বাইবেলের কোন ধাপটা থেকে? বাইবেলের তো অনেক চ্যাপ্টার আছে, দেখো আমি ব্যাকেটে লিখে দিয়েছি বুক অফ রেভিলিউশন, এইটা থেকে থিমটা কিন্তু নেওয়া হয়েছে। নাম্বার 7, দ্য ব্যাকগ্রাউন্ড অর সেটিং অফ দ্য পোয়েম আর। এইখানে আর কেন দিয়েছি? দেখো একটার বেশি জিনিস লিখেছি। তো কবিতার যে ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট সেটা কি? কবিতাটা পড়ানোর সময় আমি বলেছিলাম এই কবিতার প্রেক্ষাপট হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মানে প্রথম বিশ্বযুদ্ধ, যেটা 1914 থেকে 1918 সালে হয়েছিল। দেখো আমি ফার্স্ট অ্যান্সারে সেটাই লিখেছি, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এমসিকিউ এর অপশানে এটা আসার চান্সই সব থেকে বেশি, এবং এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। কিন্তু তার সাথে আমি আরও দুটো ঘটনার কিন্তু উল্লেখ এখানে করেছি। দ্বিতীয়তে লিখেছি ইস্টার রাইজিং ইন 1916। 1916 সালে যে ইস্টার রাইজিং হয়েছিল, ইস্টার হচ্ছে খ্রিস্টানদের একটা উৎসব। তো সেই উৎসবের দিনে 1916 সালে আয়ারল্যান্ডের লোকেরা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল স্বাধীনতার জন্য। আর একটা ঘটনা আছে, দেখো তারপরে লিখেছি আইরিশ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন 1919। 1919 সালে যে আয়ারল্যান্ডের স্বাধীনতার যুদ্ধ সেটা। তাহলে এই যে তিনটে যুদ্ধ, দেখো প্রথমে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এটা সব থেকে ইম্পর্টেন্ট, তার সাথে সাথে ইস্টার রাইজিং 1916-এ, আর আইরিশদের মানে আয়ারল্যান্ডের স্বাধীনতার যুদ্ধ 1919। এই তিনটে ঘটনাই হচ্ছে এই কবিতার প্রেক্ষাপট, এবং এই তিনটেতে এত মানুষ মারা গেছিল, রক্তক্ষয়ী, বন্যা, মৃত্যু, এই সমস্ত কিছু দেখেই কিন্তু আমাদের ডব্লিউবি ইয়েটস এই যিশুর দ্বিতীয় আগমনের কথা এই কবিতায় লিখেছেন। নাম্বার 8, দ্য পোয়েম ইজ ডিভাইডেড ইনটু। এই কবিতাটা কটা পার্টে ভাগ? দেখো লিখে দিয়েছি 2 স্ট্যান্জাস। এই কবিতার কিন্তু দুটো স্ট্যান্জাতে বিভক্ত। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে দুটো স্ট্যান্জা আছে। নাম্বার 9, দ্য পোয়েম কনসিস্ট অফ।
কবিতাটার কথা লাইন আছে 24 লাইন্স, 24টা লাইন মনে রাখবে। এর আগে যে কবিতাটা আমরা পড়েছি ব্যাঙ্গেল সেলার্স, সেখানেও কিন্তু 24টা লাইন ছিল, কিন্তু ওখানে কি ছিল 4টে স্ট্যান্জা ছিল, 6টা করে লাইন, আর এখানে 2টো স্ট্যান্জা, টোটাল কবিতাটা কিন্তু 24 লাইন্স অর্থাৎ 24 লাইনে। নাম্বার 10, দ্য পোয়েম ইজ রিটেন ইন, কবিতাটা কিসে লেখা না ব্ল্যাঙ্ক ভার্স। এখানে দেখবে একটা লাইনের সাথে পরের লাইনের কোনো ছন্দ মিলবে না, এই যে ছন্দ না মেলে এটাকে ব্ল্যাঙ্ক ভার্স বলা হয়। আর কোন মিটারে লেখা সেটাও আমি দেখো ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি, আয়াম্বিক পেন্টামিটারে লেখা, যে মিটার ফলো করে লেখা হয়েছে। তাহলে এখানে দেখো এইগুলো কিন্তু তোমরা কবিতার মধ্যে পাওনি, এখানে যে ইনফরমেশানগুলো দিলাম মেনলি কিন্তু আউটার ইনফরমেশান, মানে বাইরের ইনফরমেশান। এরপর তোমরা চলে এসো নাম্বার 11, এখান থেকে আমাদের কবিতার মেন বিষয়বস্তু শুরু হচ্ছে। দ্য ওয়ার্ড জায়ার মিনস, দেখবে কবিতার প্রথমেই ছিল টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। এই যে জায়ার শব্দটা তার মানে কি, কি লিখে দিয়েছি সার্কুলার অ্যান্ড স্পাইরাল মোশন। সার্কুলার মানে বৃত্তাকারে, স্পাইরাল ওই যে পাকিয়ে পাকিয়ে ঘুরে যদি কোনো হয়, দেখো আবার স্ল্যাশ দিয়ে লিখে দিয়েছি কয়েলিং মুভমেন্ট, ওই পাক খেতে খেতে যদি আবর্তন হয়। এমসিকিউয়ে এর মধ্যে যেটা থাকবে সেটাই চুজ করে নেবে, সার্কুলার অ্যান্ড স্পাইরাল মোশন বা কয়েলিং মুভমেন্ট মানে ঘুরপাক খেতে খেতে ঘোরা। এর সাথে আরেকটা তথ্য দিয়ে রাখি, এই যে জায়ার শব্দটা একটা গ্রিক ওয়ার্ড, দেখো ব্র্যাকেটে আমি কিন্তু দিয়ে দিয়েছি গ্রিক। তো চলে এসো নাম্বার 12, ইন দিস পোয়েম টার্নিং সাজেস্ট, এই কবিতায় টার্নিং মানে কি, ওই যে টার্নিং অ্যান্ড টার্নিং বললাম না ঘুরছে, তো এখানে টার্নিং ঘুরছে বলতে কি বোঝানো হয়েছে না দ্য সাইক্লিক্যাল মুভমেন্টস ইন হিস্ট্রি, ইতিহাসের যে বিবর্তন কালচক্র, ঠিক আছে, সেই যে সময়কাল ঘুরে চলেছে সেই ঘোরাকে বোঝানো হয়েছে টার্নিং শব্দটার মধ্যে দিয়ে। নাম্বার 13, দ্য সেকেন্ড কামিং রেফার্স টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এই যে সেকেন্ড কামিং বলতে কি বোঝানো হয়েছে না দ্য সেকেন্ড অ্যাপিয়ারেন্স অফ জেসাস, যিশুর দ্বিতীয় আগমনের কথা বলা হয়েছে এই যে সেকেন্ড কামিংয়ের মধ্যে দিয়ে। নাম্বার 14, এটাও ভিভি হাই এমসিকিউ এর জন্য, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, দেখবে কবিতার একটা লাইন আমি তুলে দিয়েছি, বাজ পাখি তার মালিকের কথা শুনছে না। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল, মেটাফোর। মেটাফোর হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, বাংলায় যাকে বলা হয় রূপক। একটা কিছুর মধ্যে দিয়ে দেখবে বলা হলো সেটা কিন্তু মানে বোঝানো হচ্ছে অন্য কিছুর। একটুখানি বুঝিয়ে দিই, কবিতা পড়ানোর সময় বলেছিলাম এই যে ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, বাজ পাখি তার মালিকের কথা শুনছে না, এটা তো মেটাফরের উদাহরণ বললাম। এবার নাম্বার 15-এ চলে এসো, দেখো হিয়ার দ্য ফ্যালকন রেফার্স টু, এখানে ফ্যালকন অর্থাৎ বাজ পাখি বলতে কাদের কথা বলা হয়েছে, ওই যে বললাম ভিভিআই, দ্য হিউম্যান রেস মানব জাতির কথা বলা হয়েছে। আর নাম্বার 16, দ্য ফ্যালকনার সিম্বলাইজেস, এখানে ফ্যালকনার বলতে কাকে বোঝানো হয়েছে, গড বা জেসাস, ভগবান বা যিশুকে বোঝানো হয়েছে। এই যে দেখো বাজ পাখি মালিকের কথা শুনছে না, বাজ পাখি অর্থাৎ আমরা, দ্য হিউম্যান রেস মানব জাতি, অপশানে শুধু হিউম্যানও থাকতে পারে। ফ্যালকনার মানে যে মালিক সেটাকে ঈশ্বরকে বোঝানো হয়েছে, অর্থাৎ আমরা আমাদের ঈশ্বরের কথা শুনছি না, যেরকমভাবে বাজ পাখি তার মালিকের কথা শুনছে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। নাম্বার 17, থিংস ফল অ্যাপার্ট, সব কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। স্ল্যাশ দিয়ে আরেকটা ফ্রেজ তুলেছি কবিতার, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র ধরে রাখতে পারছে না, এই যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ছে কেন্দ্র ধরে রাখতে পারছে না। এটার মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে দেখো, সাজেস্ট যে স্টেট অফ ডিসঅর্ডার, এই যে নিয়ম কানুন কেউ মানছে না, এবং অ্যানার্কি অফ দ্য 20th সেঞ্চুরি, অ্যানার্কি মানে নৈরাজ্য বা অরাজকতা, বিংশ শতকের যে অরাজকতা বা নৈরাজ্য সেটা ফুটে উঠেছে এই দুটো ফ্রেজের মধ্যে দিয়ে, যে থিংস ফল অ্যাপার্ট আর দ্য সেন্টার ক্যান নট হোল্ড। যাই আসুক না কেন এমসিকিউয়ে এই অপশানটাই উত্তর হবে যে ডিসঅর্ডার এবং অ্যানার্কি বোঝানো হয়েছে। নাম্বার 18, থিংস ফল অ্যাপার্ট বিকজ, তো এরকম প্রশ্নটাও আসতে পারে যে সব কিছু জিনিস কেন ছড়িয়ে ছিটিয়ে পড়ছে না, বিকজ অফ দ্য, দেখো লিখে দিয়েছি কন্টিনিউয়াস ওয়াইডেনিং অফ দ্য জায়ার, ওই যে জায়ার ফানেল বা ওই যে চুঙিটা সে কী করছে, কন্টিনিউয়াস অনবরত ওয়াইডেনিং বিস্তৃত হচ্ছে, সেই জন্যেই কিন্তু সব কিছু জিনিস কী হচ্ছে, থিংস ফল অ্যাপার্ট ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। নাম্বার 19, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন, দেখবে এটা একটা ফ্রেশ কবিতার লাইন, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন, অ্যানার্কি বললাম নৈরাজ্য বা অরাজকতা, তো শুধুমাত্র অরাজকতা ছড়িয়ে পড়েছে, কোথায় ছড়িয়ে পড়েছে দেখো অ্যান্সারে লিখে দিয়েছি দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ওপর ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবীতে। এটা একটা ফ্রেশ, কিন্তু এটা থেকেও কোয়েশ্চেন আসতে পারে, আমি দ্য ওয়ার্ল্ডটাকে অ্যান্সার হিসাবে লিখিয়েছি, প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে ওয়ার্ল্ডে কী ছড়িয়ে পড়েছে, তাহলে তোমাদের অ্যান্সার হবে মেয়ার অ্যানার্কি, অ্যানার্কি হচ্ছে নৈরাজ্য বা অরাজকতা। নাম্বার 20, দ্য ব্লাড ডিম টাইড, এই যে রক্তের প্লাবন,
ঠিক আছে, এটাও কি ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। একটু আগেই একটা মেটাফোরের উদাহরণ দিলাম, এটাও কিন্তু রূপক। দেখো রক্তের প্লাবন মানে এরকম তারা হয় না যে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে আমরা যে বাংলায় বলি, তার মানে কি সত্যি যে রক্তের একদম গঙ্গা বইছে? তার মানে কি প্রচণ্ড রক্তপাত হয়েছে, এত মানুষ মারা গেছে যেটাকে আমরা বলি রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। তো এখানেও সেরকম তারা যে রক্তের প্লাবন, এটা হচ্ছে একটা মেটাফোর বা রূপকের উদাহরণ। এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমি সবার কমেন্ট পড়ি, সবাইকে হয়তো রিপ্লাই করা বা লাভ রিয়াক্ট দেওয়া সম্ভব হয় না, কিন্তু তোমরা তোমাদের কমেন্টে নিজের নাম এবং কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো জেলার নামটা লিখো, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার স্টুডেন্টরা আমার ভিডিওটা দেখছে। তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা আমার চ্যানেলের মধ্যে গিয়ে উপরে যেখানে আমার চ্যানেলের নাম এবং লোগো দেওয়া আছে তার নিচে পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট চলে এসো নাম্বার 21, দ্য ব্লাড ডিম টাইড সিম্বলিক্যালি সাজেস্ট। এই যে রক্তপ্লাবন এটা সিম্বলিক্যালি কি বোঝাচ্ছে, ঠিক আছে, কি বোঝাচ্ছে? দ্য বিবলিক্যাল ডিলিউজ, ওই যে বাইবেলের যে ডিলিউজ মানে হচ্ছে প্রলয় বা মহাপ্লাবন, সেটাকে বুঝিয়েছে। নাম্বার 22, দ্য ফ্রেজ সিগনিফাইস। কোন ফ্রেজ? এই যে উপরের ফ্রেজ দ্য ব্লাড ডিম টাইড, এটা কি সিগনিফাই করছে, মানে কি বোঝাচ্ছে? না বোঝাচ্ছে হচ্ছে ফ্রাইট অ্যান্ড হরর, ভয় এবং আতঙ্ক। এই যে রক্তপ্লাবন এই শব্দটার মধ্যে দিয়ে আমাদের কি বোঝানো যেতে পারে? স্বাভাবিকভাবেই আমরা কি পাবো? ভয় এবং আতঙ্ক, এটা বোঝানো যাচ্ছে। নাম্বার 23, হেয়ার টাইড ইজ দ্য সিম্বল অফ। এখানে টাইড কিসের প্রতীক? টাইড মানে আমরা জানি প্লাবন বা ঢেউ, তো এখানে সেটা কিসের প্রতীক? ভায়োলেন্স অ্যান্ড ব্লাডশেড, হিংস্রতা এবং রক্তক্ষরণের প্রতীক। তাহলে দেখো নাম্বার 22 আর 23 এ সেই একই রকম অ্যান্সার। 22তে বললাম ফ্রাইট অ্যান্ড হরর, ভয় আর আতঙ্ক, আর 23তে টাইড বলতে বোঝানো হচ্ছে ভায়োলেন্স অ্যান্ড ব্লাডশেড, হিংস্রতা এবং রক্তক্ষরণ। নাম্বার 24, হোয়াট ইজ ড্রাউন্ড এভরিওয়্যার। কোন জিনিসটা সব জায়গায় নিমজ্জিত বা ডুবে যাচ্ছে? খুব ইম্পর্টেন্ট ফর ভিভিআই এমসিকিউ। দ্য সেরিমনি অফ ইনোসেন্স, ঠিক আছে, নিষ্পাপতার যে উৎসব সেটা সব জায়গায় ডুবে যাচ্ছে। দ্য সেরিমনি অফ ইনোসেন্স মনে রাখবে। প্রশ্নটা এভাবে ঘুরিয়েও দিতে পারে নাম্বার 25-এ, দ্য সেরিমনি অফ ইনোসেন্স, ধরো ওটা দিয়ে দিল যে নিষ্পাপতার উৎসব, সেটা কি হচ্ছে? তাহলে তোমাদের অ্যান্সার হবে ইজ ড্রাউন্ড এভরিওয়্যার, সব জায়গায় সেটা নিমজ্জিত বা ডুবে যাচ্ছে। তো দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল? এটাও একটা ফিগার অফ স্পিচ, এটা হচ্ছে পার্সনিফিকেশনের এক্সাম্পল। পার্সনিফিকেশন আগেই বলেছি, দেখবে যখন কোনো কিছুর মধ্যে জীবিত সত্তা আরোপ করা হয়। এই যে দেখো উৎসব, উৎসবের মধ্যে কি দেওয়া হয়েছে? ইনোসেন্স, নিষ্পাপতা, যেটা মানুষের মধ্যে আছে বা অজ্ঞতা, তো মানুষের কোয়ালিটি তার মধ্যে দেওয়া হয়েছে, তাই এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে পার্সনিফিকেশনের উদাহরণ। নাম্বার 26, দ্য ফ্রেজ মিনস, এই ফ্রেজটা, এই যে কথাটা দ্য সেরিমনি অফ ইনোসেন্স, এর মানে কি? না লস অফ ফেথ অ্যান্ড হোপ, যে কি চলে যাচ্ছে? বিশ্বাস এবং আশা সেটা হারিয়ে যাচ্ছে। ফেথ অ্যান্ড হোপের যে লস, এটাকেই কি বোঝানো হয়েছে? দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন, ওই যে নিষ্পাপতার যে উৎসব সেটা ডুবে যাচ্ছে। তার মানে কি মনের সবার মধ্যে থেকে আশা এবং বিশ্বাস চলে যাচ্ছে। নাম্বার 27, 28 খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, একদম কবিতার লাইন হুবহু তুলে দিয়েছি। বেস্ট পিপিল আর, বেস্ট পিপিল যারা ভালো মানুষ, দেখো ব্যাকেটে লিখে দিয়েছি, এটা থেকেও প্রশ্ন আসতে পারে। বেস্ট পিপিল বলতে কাদের বোঝানো হয়েছে? গুড পিপিল অ্যান্ড মোরাল পিপিল, যারা ভালো মানুষ এবং নৈতিক মানুষ, তাদের কি আছে? দেখো অ্যান্সারে লিখেছি ল্যাক ইন কনভিকশন, তাদের মধ্যে দৃঢ় প্রত্যয় বা চেতনার অভাব আছে। তাহলে প্রশ্নটা এইভাবে আসতে পারে, বেস্ট পিপিল ভালো মানুষদের কিসের অভাব? না ল্যাক ইন কনভিকশন, কনভিকশন মানে প্রত্যয় বা চেতনা, তাদের দৃঢ় প্রত্যয়ের অভাব আছে। আবার ঘুরিয়েও দিতে পারে, যেরকম দিতে পারে যে ল্যাক অফ কনভিকশন কাদের আছে, মানে কাদের অভাব আছে, তাহলে তোমার অ্যান্সার হবে বেস্ট পিপিল বা ভালো মানুষ। ব্যাকেটে লিখে দিয়েছি গুড পিপিল, মোরাল পিপিল, যা অপশানে থাকবে সেটাই হবে। নাম্বার 28 ঠিক এর উল্টোটা, ওয়ার্স্ট পিপিল আর, যারা খারাপ একেবারে, তাদের মধ্যে কি আছে? না ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তাদের মধ্যে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ আবেগময় তীব্রতা আছে। প্যাশনেট ইন্টেন্সিটি, আবেগঘন তীব্রতা আছে। এটা উল্টে দিতে পারে যে আবেগঘনক তীব্রতা, প্যাশনের ইন্টেন্সিটি কাদের মধ্যে আছে? তাহলে তোমার অ্যান্সার হবে ওয়ার্স্ট পিপিল, খারাপ লোকেদের মধ্যে আছে। নাম্বার 29, শিওরলি সাম রেভিলিউশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিতভাবে কোনো একটা উদ্ঘাটন ঘটতে চলেছে বা আসন্ন। ইজ অ্যান এক্সাম্পল অফ, এটাও কিসের এক্সাম্পল? এটাও একটা ফিগার অফ স্পিচ, মেটাফোর, একটু আগেই বললাম রূপক। দেখো একটা কিছু বলছে কিন্তু মানে বোঝানো হচ্ছে অন্য। এই যে কিছু একটা ঘটতে চলেছে, কিসের উদ্ঘাটন? না যিশুর দ্বিতীয়বারের যে আগমন সেটার কথা বোঝানো হয়েছে।
হয়েছে, তাই এটা হচ্ছে একটা মেটাফোর। নাম্বার 30, বাই দিস ফ্রেজ দ্য পোয়েট এক্সপ্রেসেস, এই যে ফ্রেজটা, এই যে সিওরলি সাম রেভিলিউশন ইজ অ্যাট হ্যান্ড, এটার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন না হোপ অ্যান্ড অপটিমিজম, আশা এবং আশাবাদী তিনি যে কিছু একটা ভালো হবে। একটু আগেই আমরা দেখলাম যে এই যে কথাটা সেই বললো না, দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, ওটার মধ্যে দিয়ে কিন্তু কি বোঝাচ্ছিল লস অফ হোপ অ্যান্ড ফেথ, বিশ্বাস এবং আশা হারিয়ে যাচ্ছিল। কিন্তু এই যে ফ্রেজটা সিওরলি সাম রেভিলিউশন ইজ অ্যাট হ্যান্ড, কিছু একটা ঘটতে চলেছে, উদ্ঘাটন হতে চলেছে, এটার মধ্যে দিয়ে কবি কি বুঝিয়েছেন হোপ অ্যান্ড অপটিমিজম, আশা এবং আশাবাদ, যে তিনি আশা করছেন ভালো কিছু নিশ্চয়ই হবে। যিশু দ্বিতীয়বারের জন্য আবার এই মর্তে ফিরে আসছেন। এরপরে নেক্সট চলে এসো নাম্বার 31, হেয়ার রেভিলিউশন মিনস, এখানে রেভিলিউশন বলতে কি বোঝানো হয়েছে এই সবই বলে দিলাম, দ্য বার্থ অফ জেসাস ক্রাইস্ট ফর দ্য সেকেন্ড টাইম, যিশু খ্রিস্টের দ্বিতীয়বারের জন্য জন্ম হতে চলেছে, এটাই হচ্ছে এখানে রেভিলিউশনের মানে। নাম্বার 32, স্পিরিটাস মান্ডি, এটাকে স্পিরিটাস মুন্ডিও বলা হয়, এটা কি ইজ এ ল্যাটিন ওয়ার্ড, মনে রাখবে এটা একটা ল্যাটিন শব্দ। একটু আগে হয়েছিল একদম প্রথমে ছিল জায়ার, জায়ার বলেছিলাম একটা গ্রিক ওয়ার্ড, কিন্তু এই স্পিরিটাস মান্ডি বা মুন্ডি এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। এর মানে কি, এর মানে হচ্ছে বিশ্ব আত্মা, ঠিক আছে, আমি পড়ানোর সময় বলেছিলাম, এখানে কোয়েশ্চেনেও আছে, আসবো। তারপরে চলে এসো নাম্বার 33, দ্য ইমেজ অফ স্পিরিটাস মান্ডি ইজ, তো এই যে স্পিরিটাস মান্ডি বিশ্ব আত্মা, এর মূর্তিটা কেমন না, দেখো অ্যান্সার লিখেছি ভাস্ট, কবিতায় লেখা ছিল বিশাল, ব্যাকেটে লিখে দিয়েছি হিউজ, দুটো মানেই এক, বিশাল, যেটা এমসিকিউ এ থাকবে সেটা অ্যাটেম্প করবে। এই প্রশ্নটার মধ্যে দুটো অ্যান্সার আছে, মূর্তিটা কেমন ভাস্ট তো লিখেছি, তার সাথে আরেকটা কথা লিখে দিয়েছি, এই মূর্তিটা কি করছে দেখো, অ্যান্ড ট্রাভেলস দ্য সাইট অফ দ্য পোয়েট, কবির যে দৃশ্য সেটাকে কষ্ট দিচ্ছে। কবি যেই মুহূর্তেই স্পিরিটাস মান্ডির চিত্রটা ভাবছেন তখনই তার দৃশ্যটা কি হচ্ছে, দৃশ্যতে কষ্ট পাচ্ছেন, তিনি ভাবতে পাচ্ছেন না যে এমন দৃশ্য সেটা। নাম্বার 34, স্পিরিটাস মান্ডি রেফার্স টু, এই স্পিরিটাস মান্ডি বলতে কি বোঝানো হয়েছে, আমি তো বিশ্ব আত্মা বললাম, কিন্তু এখানে দেখো এর একটা অন্য সিম্বলিক মানে আছে, দ্য কালেকটিভ কনসাসনেস অফ হিউম্যানিটি, সমগ্র মানবতার চেতনা, কালেকটিভ কনসাসনেস হিউম্যানিটি, ঠিক আছে, সমগ্র মানবতার চেতনাকেই কিন্তু স্পিরিটাস মান্ডি বলা হয়েছে। নাম্বার 35, এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, খুব ইম্পর্টেন্ট, দেখো এই থেকে আমি আর আলাদা করে কোনো কোয়েশ্চেন লেখাইনি, কারণ অ্যান্সারটা এর মধ্যেই দেওয়া আছে, দ্য শেপ উইথ এ লায়ন বডি, তো এই যে চেহারাটা, চেহারার যে দেহটা, দেহটা কিসের না লায়নের, একটা সিংহের, অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, আর মাথাটা কেমন একটা মানুষের, তাহলে এখান থেকে এমসিকিউ এলে তোমরা করে দিতে পারবে, বডিটা কিসের লায়নের, সিংহের, আর মাথাটা কেমন, মাথাটা হচ্ছে একটা ম্যানের, মানুষের। তো এই যে ফ্রেজটা ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল না কোন ফিগার অফ স্পিচ, দেখো ইমেজারি, এটা একটা কল্পনা, এরকম তো সত্যিকারের হয় না, আগে হয়তো হতো, আমরা সে সময় দেখিনি যে এরকম সিংহের মতো চেহারা, মানুষের মতো মাথা, তো এটা হচ্ছে একটা ইমেজারি, কল্পনা। নাম্বার 36, ইট ইজ এ বেস্টিয়াল ইমেজ, এই যে ছবিটা সিংহের মতো চেহারা আর মানুষের মতো মাথা, এটা কিসের বেস্টিয়াল ইমেজ, বেস্টিয়াল মানে হচ্ছে এক দানবীয় চিত্র। নাম্বার 37, দিস বিস্ট লাইক ইমেজ, বিস্ট লাইক ইমেজ মানে হচ্ছে এই জন্তুর মতো যে চেহারাটা, মানে বেস্টিয়াল ইমেজটা ইজ ইকুয়াল টু, এ কার সমকক্ষ, মানে কিসের মতো দেখতে না, সেটা হচ্ছে স্পিংস, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, স্পিংসের মতো দেখতে। আর নাম্বার 38 দেখো লিখে দিয়েছি স্পিংস ইজ লোকেটেড ইন, এই স্পিংস কোথায় অবস্থিত না দ্য স্যান্ডস অফ ডেজার্টস, দেখবে এটা কবিতার লাইনের মধ্যেই ছিল, মরুভূমির বালির মধ্যে, এবং আমি তারপরে ব্র্যাকেটে জায়গাটাও লিখে দিয়েছি ইজিপ্টে, তোমরা জানো মিশর বা ইজিপ্ট, সেখানে যে বড় বড় 3টে পিরামিড আছে তাকে পাহারা দিচ্ছে এই স্পিংস, যার চেহারাটা সিংহের মতো আর মাথাটা মানুষের মতো। নাম্বার 39, এর কিছু বৈশিষ্ট্য বলেছে, এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এর যে দৃষ্টি সেটা হচ্ছে শূন্য, আর এ হচ্ছে সূর্যের মতো নির্মম। তো এটা থেকে কোয়েশ্চেনে তো আসবো, কিন্তু এটা কিসের এক্সাম্পল, ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, কোন ফিগার অফ স্পিচ, সিমিলি। আগের দিন ব্যাঙ্গেল সেলার্স পড়ানোর সময় বলছিলাম যখন আমরা অ্যাজ, লাইক এগুলো ব্যবহার করি তখন সিমিলি বলি, যেমন আমরা বলি না দুধের মতো সাদা, বরফের মতো ঠান্ডা, তো দেখো এটা তুলনা করেছে, তার দৃষ্টিটা কেমন শূন্য আর সূর্যের মতো নির্মম, ওই যে অ্যাস আছে, তাহলে এটা সিমিলির এক্সাম্পল। নাম্বার 40-তে সেটাই লিখিয়েছি, দ্য গেজ অফ দ্য ক্রিয়েচার ইজ, এই জন্তুটার যে চাউনি বা দৃষ্টি সেটা কেমন, ব্ল্যাঙ্ক তো ওপরে লেখাই আছে, ব্ল্যাঙ্কটা তো লিখেছি, আর কি করেছি পিটিলেস না করে এখানে একটু চেঞ্জ করে মার্সিলেস করে দিয়েছি, একই, ঠিক আছে, নির্দয় নির্মম এই পশুটার দৃশ্য। এবারে নেক্সট চলে আসো নাম্বার 41,
দ্য বিস্ট মুভমেন্ট ইজ, এই জন্তুটার যে চলাফেরা চলাচল সেটা কেমন না স্লো, খুব ধীর গতিতে হাঁটছে। আচ্ছা, এর সাথে আর একটা তথ্য অ্যাড করে দিয়েছি, কেন ধীর গতিতে হাঁটছে, উইথ ইটস থাই, তার যে থাই, থাই মানে উরু, যেটাকে আমরা দামনা বলি, ওই যে পশুটা দেখবে কবিতায় ছিল, তার যে পাটা বা দামনাটাকে কিন্তু ধীরে ধীরে ফেলে যাচ্ছে, তাহলে স্লোটাও মনে রাখবে, আর থাই, স্লো থাই, ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যাচ্ছে। নাম্বার 42, দ্য ডেজার্ট বার্ডস আর, এই সময় যে মরুভূমির পাখিরা তাদেরকে কি বলা হয়েছে, ইনডিগন্যান্ট। ইনডিগন্যান্ট মানে কি, আমি ব্যাকেটে লিখে দিয়েছি অ্যাংরি, তারা হচ্ছে রাগী, তারা বেশ রেগে আছে ওই দৃশ্যটার উপরে। নাম্বার 43, দ্য ডেজার্ট বার্ডস আর দ্য সিম্বল অফ, এই যে মরুভূমির পাখিগুলো এরা কিসের প্রতীক না ডেথ অ্যান্ড অ্যানিহিলেশন। ডেথ তো জানো মৃত্যু, আর অ্যানিহিলেশন মানে ধ্বংস, মৃত্যু ও ধ্বংসের প্রতীক। ওই যে বাজ, চিল, শকুন হয় না, তো সেই সব পাখি দেখবে মানুষ মারা গেলে বলে যে তাদের মাংস ওরা ছিঁড়ে কুটে খায়, বা যে কোনো মানুষ কেন, পশু মারা গেলেও, তো এটা মৃত্যু এবং হচ্ছে ধ্বংসের প্রতীক। নাম্বার 44, ডেজার্ট বার্ডস রিপ্রেজেন্ট, এখানে ডেজার্ট বার্ড কি রিপ্রেজেন্ট করছে, কি উপস্থাপন করছে না ওয়ার্নিংস অফ ইমিনেন্ট ডুম, ওয়ার্নিং দিচ্ছে, সতর্কতা দিচ্ছে কিসের, যে ধ্বংস আসন্ন। ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, ডুম মানে ধ্বংস, ধ্বংস আসন্ন সেটা বুঝিয়েছে। অ্যান্ড অমিনাস সাইন্স, অমিনাস সাইন্স মানে অশনি সংকেত, কিছু খারাপ ঘটতে চলেছে সেটা বোঝাচ্ছে। এখান থেকে প্রশ্নটা এভাবেও আসতে পারে, ডেজার্ট বার্ড বলতে কারা, দেখবে যদি অপশানে এরকম থাকে যে খারাপ লোক, ওয়ার্স্ট, যারা সমাজের খারাপ চায়, তারা হচ্ছে এই ডেজার্ট বার্ডের প্রতীক। মানে তারা কি করছে, ওই যে সেকেন্ড কামিং, যিশুর যে দ্বিতীয় আগমনের ওই যে বেস্টিয়াল ইমেজ, দানবীয় যে মূর্তি, সেটাকে এরা সহ্য করতে পারছে না, তাই তাকে ঘিরে কি করেছে, শ্যাডো তৈরি করেছে। এখানে আমি সেটা লেখাইনি, যারা কবিতা পড়েছো জানো, তবু বলে দিলাম, শ্যাডো তৈরি করেছে, এবং এই পাখিগুলো হচ্ছে সমাজের খারাপ মানুষের প্রতীক। নাম্বার 45, 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, 20 শতকের কি না স্টোনি স্লিপ, পাথুরে ঘুম। এখানে স্টোনি স্লিপ মানে আরামে ঘুমটাকে বোঝানো হয়েছে। এই প্রশ্নটার মধ্যে দিয়েও দুটো অ্যান্সার দিয়েছি, সেটা কি হয়েছে দেখো, প্রথম অ্যান্সারে লিখেছি ওয়ার ভেক্সড, সেটা বিরক্ত হয়েছে। এই যে 20 শতক ধরে সে শান্তিতে আরামে ঘুমোচ্ছিল, সেটা কি হয়েছে, ভেক্সড। এটা থেকেও এমসিকিউ আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, বিরক্ত হয়েছে। কিসের দ্বারা হয়েছে সেটাও আসতে পারে, দেখো তারপরে লিখে দিয়েছি টু নাইট মেয়ার, একটা দুঃস্বপ্ন দেখে, বা এ রকিং ক্র্যাডেল, ওই যে পাথরে দোদুল্যমান দোল্লা তাইতে। তাহলে দেখো এর মধ্যে কত ইনফরমেশান আছে, কত দিনের ঘুম, 20 সেঞ্চুরিজ, সেটা কি হয়েছে, ভেক্সড, সেটা বিরক্ত হয়েছে। কিসের দ্বারা, টু নাইট মেয়ার, একটা দুঃস্বপ্ন দেখে, কোথায়, বা এ রকিং ক্র্যাডেল, ওই যে পাথুরের দোলনা তাতে। নাম্বার 46, দেখো ওখান থেকেই কোয়েশ্চেন করেছি, 20 সেঞ্চুরিজ মিন, এই যে বিংশ শতক, 2000 বছর, মিন এর মানে কি, অলমোস্ট 2000 ইয়ার্স, দেখো লিখেই দিয়েছি, প্রায় 2000 বছর, সিন্স জেসাস ক্রাইস্ট ফার্স্ট কামিং, জেসাস ক্রাইস্টের প্রথমবার আসার পরে। তাহলে যীশু খ্রিস্ট যে প্রথম এসেছিলেন আজ থেকে 2000 বছর আগে, ঠিক সেই 2000 বছর পরে আবার তার আগমন ঘটতে চলেছে। এখানে 20 সেঞ্চুরিজ মিন হচ্ছে সেই যীশু খ্রিস্টের যে প্রথম আগমন ঘটেছিল 2000 বছর আগে, সেটাকে বোঝানো হয়েছে। নাম্বার 47, রকিং ক্র্যাডেল ইজ অ্যান এক্সাম্পল অফ, এই যে রকিং ক্র্যাডেল, পাথুরে দোলনা, এটা কি, এটা একটা ফিগার অফ স্পিচ, একটু আগেই হয়েছিল ইমেজারি, তার সাথে করে দিয়েছি ভিজুয়াল ইমেজারি। দেখো পাথরের দোলনা হতে পারে না, পাথর তো শক্ত জিনিস, দুলবে কি করে, তো এটা একটা কল্পনা, ঠিক আছে, ভিজুয়াল ইমেজারি। নাম্বার 48, দ্য রাফ বিস্ট ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস, ওই যে রাফ বিস্ট, দুর্ধর্ষ প্রকৃতির যে ওই জন্তুটা, সেটা কোন দিকে এগিয়ে যাচ্ছে, অ্যাপ্রোচিং টুয়ার্ডস, খুব ইম্পর্টেন্ট, বেথলেহেম, বেথলেহেমের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, যেটা বর্তমানে প্যালেস্টাইনে অবস্থিত এবং ইসরায়েল দ্বারা অকুপাইড, তোমরা জানো হয়তো। নাম্বার 49, দ্য ওয়ার্ড স্লাউচেস মিনস, এই যে স্লাউচেস বলে একটা শব্দ ছিল, এটার মানে কি, এটার মানে হচ্ছে লেজি অ্যান্ড স্লাগিস, মানে অলসতা বা কুড়েমির সাথে, কষ্ট করে, যেটা বাংলায় বললে জবুথবু, দেখবে সে ভালোভাবে যেতে পারছে না। স্লাউচেস, তার পাটাকে কিভাবে ফেলে এগিয়ে যাচ্ছে না, একটু আগেই বলেছিলাম স্লো থাই, পাটাকে তো ধীরে ধীরে ফেলছে, তো স্লাউচেস মানে হচ্ছে সে যেন একটু কষ্ট করে জবুথবু হয়ে, ওই যে লেজি অ্যান্ড স্লাগিস মানে কুড়েমি বা আলসেমির সাথে এগিয়ে যাচ্ছে। আর আজকের আমাদের লাস্ট দ্য সেকেন্ড কামিংয়ের শেষ এমসিকিউ, দ্য সেকেন্ড কামিং ইজ অ্যান, এই সেকেন্ড কামিংটা আসলে কী ধরনের কবিতা, অ্যালিগোরিক্যাল পোয়েম। অ্যালিগোরিক্যাল পোয়েম মানে হচ্ছে রূপক কবিতা। এই কোয়েশ্চেনটা আমার শুরুতে দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার শেষে মনে পড়েছে বলে আমি শেষে দিয়ে দিলাম। এই যে 50টা দিলাম, আশা করি এই 50টা এমসিকিউ করে গেলে এর বাইরে থেকে আসার চান্স খুবই কম।
ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমি কোনো রকম এডিট করিনি, এই যে যেটুকু সময় তোমরা আমাকে দেখতে পাচ্ছ এটাই এডিট করা, বাকি পড়ানোটা কিন্তু আমি একটানা একভাবে পড়িয়ে যাই। তাই তোমরা যদি কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে, আমি আরও মোটিভেট হই, ইন্সপায়ার হই এরকম ভিডিও বানানোর জন্য। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওটা ভালো লাগে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। শুধুমাত্র সেমিস্টার 1 বলে নয়, পরবর্তীকালে সেমিস্টার 2, 3, 4 তোমাদের সমস্ত পড়ার যে ইংলিশ টেক্সট বইয়ের পড়াগুলো আছে তোমরা লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ আমার চ্যানেলে পেয়ে যাবে। তার পাশাপাশি MCQ, SAQ, লং অ্যান্সার কোয়েশ্চেন, রাইটিং স্কিল, আনসিন গ্রামার সব রিলেটেড ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে।